আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের ষষ্ঠ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র, যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের যে নমুনা প্রশ্নটি থাকবে, কিভাবে থাকবে এবং কি কি প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমাদের দেখব যে পরীক্ষা কাঠামোটি যে তোমাদের কিভাবে আসে এবং কি কি আসে সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন কমন উপযোগী সেই প্রশ্নগুলি আমরা যে দেখে নেব যে কি কি তোমরা পড়তে পারো সেই বিষয়গুলো। অঙ্গভঙ্গির মাধ্যমে ছবি এঁকে নানা ধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশকারীকে কি ভাষা বলে? মতবিনিময় ভাষা, চোখের ভাষা, যেমন সংকেতের ভাষা প্রকাশ করা হয়। আমরা কমন উপযোগী প্রশ্নগুলো আছে যে এগুলো কমন উপযোগী সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথমে আমরা দেখে নেব যে সারাংশ ও সারমর্ম, এগুলো দেখে নেই যেগুলো তোমরা পড়তে পারো। আর সারাংশ এবং সারমর্ম পড়ার ক্ষেত্রে যে তোমাদের 5টি কাজ আগে তোমাদের যে ভাবতে হবে, যে পাঠটুকুর সারমর্ম বা সারাংশ রচনা করতে হবে সেটুকু মনোযোগ দিয়ে তোমাদের কি হবে প্রথমে পড়তে হবে। তারপর হচ্ছে তোমাদের বাড়তি বিষয় বর্জন করতে হবে। কখনো কোনো পাঠের মূল ভাব উপমা রূপকে আড়ালে থাকতে পারে, তা বুঝে মূল ভাব লিখতে হবে। সারাংশ বা সারমর্মে উপমা রূপক এসব বাদ দিয়ে লিখতে হবে। প্রত্যেক উক্তিটি বর্জন করে পরোক্ষ উক্তিতে লিখতে হবে। মূল অংশে উদ্ভিদ থাকলে তা প্রয়োজনে সেই উদ্ভিদটির বাপটুকু উদ্ভিদের ছাড়া লিখতে হবে, যে বিস্তারিত আলোচনা সহ ছাড়া সেগুলো লিখতে হবে। এখন আমরা দেখে নেব যে তোমাদের সারাংশটি যে যেটি কমন উপযোগী সেটি আমরা দেখি। ধরো প্রথমটি আমরা দেখি যে ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। ভাত বাঙালির যে বহুকালের যে প্রিয় খাদ্য। সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয়। পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসাবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কলার পাতার গরম ভাত, গাওয়া ঘি, নালিতা শাক, মৌরিলা মাছ এবং খানিকটা দুধ। লাউ, বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেতে সেকালের বাঙালিরা, কিন্তু ডাল কখনো বোধহয় খেতে শুরু করেনি। মাছ তো প্রিয় বস্তুই ছিল তখন, বিশেষ করে ইলিশ মাছ। শুটকির চল সেকালেও ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলে। ছাগলের মাংস সবাই খেত, হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে দেখা যেত। পাখির মাংসও তাই। সমাজে কিছু লোক শামুক খেত, ক্ষীর, দই, পায়েস, ছানা এসব ছিল বাঙালির নিত্য প্রিয়। আম, কাঁঠাল, তাল, নারিকেল ছিল প্রিয় ফল। খুব চল ছিল নার, যে পিঠে-পুলি, বাতাসা, কদমা এসবের। মশলা দেওয়া পান খেতে সকলে ভালোবাসত, যেমন এই যে খয়ের বলা হয়তো এটি। এখন দেখো, এটি আমরা পড়লাম যে সারাংশটি, এটি তোমরা কিভাবে লিখবে যে বাঙালি জাতির জীবনযাত্রার পরিচয়ের মধ্যে যে খাদ্য অভ্যাস অন্যতম। প্রাচীন কাল থেকে যে এদেশের মানুষ বিচিত্র ধরনের সাধারণ খাবার খেত। উৎসবে বা বিয়েতে হরিণের মাংস পরিবেশনে করা হতো। যেমন সমাজের সকল স্তরের ও অঞ্চলে খাদ্যাভ্যাস প্রায় একই ধরনের ছিল। আর তোমাদের যে দু একটি কমন উপযোগী সেটি আমরা পড়ব। প্রথমেই আমরা দেখো যে সারমর্ম পড়ি, যেটি তোমাদের এটি হচ্ছে তোমাদের যে আসতেই পারে। ছোট বালুকণার কণা, এটি হবে ছোট ছোট বালুকার কণা, যে বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। মুহূর্ত নিমেষকাল তুচ্ছ পরিমাণ, রয়েছে যুগ যুগান্তর অনন্ত মহান। প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ, ক্রমে টানে পাপ পথে ঘাটায় প্রমাদ। প্রতি করুণার দান স্নেহপূর্ণ বাণী, এ দ্বারাই স্বর্গশোভা নিত্য দেয় অনি। এটি হচ্ছে যে পৃথিবী কোনো কিছুই তুচ্ছ নয়, পৃথিবীতে যে কোনো কিছুই তুচ্ছ নয়। ছোট ছোট বালুকার কণা যেমন মহাদেশ তৈরি হয়, তেমনি বিন্দু বিন্দু জল
মহাসাগরের জন্ম দেয়। ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের মাধ্যমে সৃষ্টি হয় যুগ যুগান্তরের। সামান্য অপরাধের পথ ধরেই আসে মহাপাপ। আবার সামান্য একটু করুণা ও স্নেহের বাণী এই পৃথিবীতে স্বর্গসুখ এনে দিতে পারে। এটি তোমাদের কমন উপযোগী, এটি তোমরা ভালো করে পড়ে নিতে পারো। আরেকটি হচ্ছে তোমাদের কমন উপযোগী এটি যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর, রিপুর তাড়ানে যখন মুদের বিবেক পাইগ লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি ও প্রেমের পূর্ণ বাদনে যাবে মিলে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়োঘরে। স্বর্গ না নরক দূরে কোথাও নয়, বরং মানুষের মাঝেই বিরাজ করে। খারাপ কাজ করে মানুষ যখন অনুতপ্ত হয়ে যন্ত্রণায় ভুগে, তখন সেটি হচ্ছে নরক যন্ত্রণা। পরস্পরের প্রতি বিভেদ ও স্বার্থের দ্বন্দ্বে মানুষ এই পৃথিবীতে নরকের পরিণত করে। যখন সব বিরোধিতা ভুলে একে অন্যকে বিশুদ্ধভাবে ভালোবাসে, তখনই পৃথিবীতে নেমে আসে স্বর্গীয় সুখ। এই দুটি তোমাদের দিয়েছি, এখান থেকে তোমাদের কমন আসতে পারে। আর তারপরে আমরা দেখবো যে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের জন্য তোমাদের যে এই ছয়টি দিক তোমাদের ভালো করে পড়তে হবে। উদ্বৃত্ত অংশটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। অন্তর্নিহিত ভাবটি বুঝার চেষ্টা করতে হবে যে অন্তর্নিহিত ভাবটি কোনো উপমা রূপকের আড়ালে নিহিত আছে কিনা তা চিন্তা করতে হবে। সহজ সরলভাবে মূল ভাবটিকে ফুটিয়ে তুলতে হবে। এখন আমরা যেটি কমন উপযোগী সেটি আমরা দেখি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এটি তোমাদের কমন উপযোগী। ভাব সম্প্রসারণ এটি হচ্ছে তোমাদের শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো নিরক্ষরতার অন্ধকার। শিক্ষা মনুষ্যত্বের বিকাশ ঘটায়, মানুষের অন্তরে প্রতিভাকে জাগিয়ে তোলে। শিক্ষাহীন মানুষ আর অন্ধের মধ্যে কোনো পার্থক্য নেই। যে জাতি শিক্ষা থেকে বঞ্চিত সে জাতি পুঙ্গত্ব নিয়ে বেঁচে থাকে। জীবন ছাড়া শরীর মূল্যহীন, শিক্ষা ছাড়া জীবনে কোনো মূল্য নেই। নিরক্ষর জনগোষ্ঠী জাতির জন্য বোঝাস্বরূপ। মাঝিহীন নৌকা চালাতে পারে না, মাঝিহীন নৌকা চলতে পারে না, মেরুদণ্ডহীন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতি সফল হয় না। যে দেশের লোক যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। আর তারপর আমরা দেখব আরেকটি হচ্ছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটি তোমাদের কমন উপযোগী। সৌভাগ্য নিয়ে পৃথিবীতে কোনো মানুষের জন্ম হয় না, কর্মের মাধ্যমে মানুষ তার ভাগ্য গড়ে তোলে। পরিশ্রমী সৌভাগ্য বয়ে আনে, উদ্যম চেষ্টাও শ্রমের সমষ্টি সৌভাগ্য। যিনি জন্ম দান করেন তিনি প্রসূতি, মা যেমন সন্তানের প্রসূতি, তেমনি পরিশ্রম হলো সৌভাগ্যের প্রসূতি বা উৎস। মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে। দুটি তোমাদের কমন উপযোগী আমরা দেখে নিলাম। এখন আমরা আরেকটি পড়তে পারো এখান থেকে তোমাদের লোভে পাপ, পাপে মৃত্যু। এটি তোমরা পড়তে পারো। লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধকার করে তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংস করে ঠেলে দিতে পারে। লোভের বশবর্তী হয়ে মানুষ জীবনে সর্বনাশ ডেকে আনে। মানুষ নিজের ভাগ্যের জন্য যখন কোনো কিছুই পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকেই লোভ বলে। আমরা তোমাদের ভাব সম্প্রসারণের কতগুলো যে কমন উপযোগী দেখে নিলাম। এখন আমরা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব যে তোমরা যেগুলো পড়তে পারো কমন উপযোগী। উত্তর সহ আমরা দেখে নেই যে পানি জগতের একমাত্র কাদের বাসা আছে? এটি হচ্ছে মানুষের বাসা আছে। বাসা ব্যবহারের জন্য অন্যতম, পানির তুলনায় মানুষ ব্যতিক্রম কোন দিক থেকে? সেটি হচ্ছে এখানে সবগুলোই। তারপর হচ্ছে ভাষার মাধ্যমে আমরা কোন ধরনের অনুভূতি প্রকাশ করি? ভাষার মাধ্যমে আমরা হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ সবগুলোই আমরা প্রকাশ করি। ভাষাকে দেশ গঠনের কি হিসাবে গ্রহণ করা হয়? এই চারের উত্তরটি হচ্ছে খ, হাতিয়ার। ভাষা কত প্রকার? ভাষা হচ্ছে দু প্রকার। যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই সেগুলোকে কি ভাষা বলে? সেটি মৌখিক ভাষা বলে। কোন ভাষার সীমাবদ্ধতা আছে? সেটি হচ্ছে মৌখিক ভাষার। ভাষার লিখন ব্যবস্থা কেমন? সেটি হচ্ছে বর্ণভিত্তিক, অক্ষরভিত্তিক, ভাবাত্মক, এই সবগুলি। কোন ভাষা বর্ণ রয়েছে? এখানে বাংলা, ইংরেজি, তামিল সবগুলোরই বর্ণ রয়েছে। অক্ষর কি? অক্ষর হচ্ছে
বাক্য। উচ্চারণের একক কি? উচ্চারণের একক হচ্ছে অক্ষর। প্রমিত ভাষার অপর নাম কি? প্রমিত ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। ধ্বনির উচ্চারণে মানব শরীরে যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে? সেগুলোকে একত্র বলে বাকযন্ত্র। আমাদের শরীরের উপরে প্রত্যঙ্গগুলোর প্রধান কাজ কি? সেটি হচ্ছে গ ১ এবং ২ শ্বাসকার্য পরিচালনা করে খাদ্য গ্রহণ করে। বাকযন্ত্রের সাহায্যে আমরা কি উৎপাদন করি? সেটি হচ্ছে ধ্বনি। কি নিয়ে বাকযন্ত্র তৈরি? সেটি হচ্ছে এখানে সবগুলোই ফুসফুস, শ্বাসনালী, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট এবং নিচের চোয়াল, দাঁত, তালু, গালানি, মধ্যস্থ, চিবুক সবগুলোই। যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুসে আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে? সেগুলো হচ্ছে স্বরধ্বনি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয়? সেটি হচ্ছে গ হরষি। স্বরধ্বনির উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় কি? সেটি হচ্ছে খ ৩টি। স্বরধ্বনি উচ্চারণের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় কি? সেটি হচ্ছে ঘ এখানে সবগুলি। জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের আকৃতি। কোমল তালুর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে কি জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয়? সেটি হচ্ছে গ ১ এবং ২। মৌখিক স্বরধ্বনি এবং আনুষ্ঠানিক যে স্বরধ্বনি। জিভের সামনের অংশে যে উচ্চারণ স্বরগুলো থাকে তাকে কি বলা হয়? সেগুলো হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলে? সেটি হচ্ছে খ নিম্ন স্বরধ্বনি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।